বিসমিল্লাহির রহমানির রহিম। কর্ণফুলী সরকারি কলেজ কাপ্তাইয়ের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সকল শিক্ষার্থী তোমাদের স্বাগত জানাচ্ছি আমাদের অনলাইন ক্লাসে। আমি সুলতানা রাজিয়া, প্রভাষক, সমাজবিজ্ঞান বিভাগ, কর্ণফুলী সরকারি কলেজ কাপ্তাই। আজ আমি আলোচনা করব সমাজবিজ্ঞান প্রথম পত্রের চতুর্থ অধ্যায়ের সমাজবিজ্ঞানের মৌল প্রত্যয় বিষয়টি নিয়ে। যদিও আমরা গত 3টি ক্লাস থেকে এর মধ্যেই আছি, আমরা এই অধ্যায় থেকে সম্পত্তি, সমাজ কি এবং এর বৈশিষ্ট্যগুলো কি এই বিষয় নিয়ে আলোচনা করেছি এবং সংস্কৃতি কি, সংস্কৃতির ধরন এবং বৈশিষ্ট্যগুলো নিয়েও আলোচনা করেছি। এরই ধারাবাহিকতায় আজ আমি সভ্যতা কি এবং সংস্কৃতি ও সভ্যতার মধ্যে পার্থক্য কী বিষয়টি নিয়ে আলোচনা করতে চেষ্টা করব। সুপ্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের সাথে এটি আমার 61তম ক্লাস। এই চ্যাপ্টারটি হয়তো তোমাদের সাথে আমার আগে ক্লাস হয়ে গেছে, কিন্তু তারপরেও যখন আমরা মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে ক্লাস নিতাম তখন এটি আমাদের আলোচনায় এসেছিল। তারপরেও আবারও তোমাদেরও স্বাগত জানাচ্ছি আমার এই ক্লাসটিতে অংশগ্রহণ করবার জন্যে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে এই অধ্যায়টি আমি গত ক্লাসে একটু বলে রেখেছিলাম যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এটি আমাদের জন্য। কারণ এই বিষয়টির মধ্যেই আমি আবারও বলছি, আমরা যে অধ্যায়টি পড়াচ্ছি সেটির নাম হচ্ছে সমাজ বিজ্ঞানের মৌল প্রত্যয়, অর্থাৎ বেসিক কনসেপ্ট অফ সোশিওলজি। অর্থাৎ সমাজবিজ্ঞান পড়তে হলে এই বিষয়গুলো সম্পর্কে যদি আমাদের স্পষ্ট ধারণা না থাকে তাহলে সমাজবিজ্ঞান পাঠ আমাদের জন্য নিরর্থক, অপ্রয়োজনীয় এবং অবোধগম্য হবে বলেই আমি মনে করি। সেজন্যে এই কনসেপ্টগুলো সম্পর্কে আমাদের খুব স্বল্প পরিসরে হলেও স্পষ্ট একটি ধারণা থাকতে হবে। তো আমি যে অবস্থায় ছিলাম সেটি হচ্ছে যে আমরা সংস্কৃতি কি এবং সভ্যতার সংস্কৃতির পার্থক্য বিষয়ে আলোচনা করছিলাম। যদিও গত ক্লাসে আমাদের সংস্কৃতি কি বিষয়টি সংস্কৃতি সম্পর্কে আমরা ব্যাপকভাবে আলোচনা করেছি, তোমাদের বুঝবার সুবিধার্থে আমি বিষয়টি আরেকবার বলে দিতে চাই। সংস্কৃতি কি এই প্রসঙ্গে আমরা যেটি বলেছিলাম সেটি হচ্ছে সংস্কৃতি হচ্ছে ওয়ে অফ লাইফ, জীবন যাপন পদ্ধতি। আরও স্পষ্ট করে যদি বলতে চাই তাহলে বলতে হবে যে সংস্কৃতি হচ্ছে আমাদের জীবন যাপন পদ্ধতি। আমরা যা তাই আমাদের সংস্কৃতি। আরেকটু ক্লিয়ার করছি যে সৃষ্টির শুরু থেকে মানব সমাজ তার প্রয়োজনে সে যা কিছু সৃষ্টি করেছে, সেটা হোক বস্তুগত হোক অবস্তুগত, সেই সকল সৃষ্টির সমষ্টি হচ্ছে সংস্কৃতি। যা কিছু এখানে আমরা কি সৃষ্টি করেছি, আমরা খাবারের অর্থনৈতিক কর্মকাণ্ড করেছি, চাষাবাদ করেছি, খাদ্য উৎপাদন করতে শিখেছি, ঘরবাড়ি বানাতে শিখেছি, রাস্তাঘাট নির্মাণ করেছি। আমাদের এর পাশাপাশি আমরা আমাদের বিশ্বাস, মূল্যবোধ, ধ্যান ধারণা, আমাদের নিজস্ব একটা গণ্ডি তৈরি করেছি, আমরা নিজস্ব একটা পথ তৈরি করেছি জীবনযাপনের জন্য। এই যে নিজস্বতা, এই যে নিজস্ব সৃষ্টি, এই সকল সৃষ্টির সমষ্টি হচ্ছে আমাদের সংস্কৃতি। অর্থাৎ এখানে বিশ্বাস, মূল্যবোধ, আইন কানুন, ধ্যান ধারণা, বিচার সব কিছুই এর অন্তর্ভুক্ত। আশা করি শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছ। আজ আমি যেটি আলোচনা করব সেটি হচ্ছে সভ্যতা বলতে আমরা কী বুঝি। সভ্যতাও আমাদের একটি মৌল প্রত্যয়েরই একটি কনসেপ্ট। তো আমরা যে সভ্যতা বলতে আমরা যেটি বুঝব, মূলত শিক্ষার্থীরা তোমাদের একটু বলে রাখি যে সভ্যতা এবং সংস্কৃতি দুটো কিন্তু অত্যন্ত কাছাকাছি প্রত্যয়। দুটোর মধ্যে পার্থক্য করা একটু কঠিন, কারণ দুটো একই বিষয়কে উপস্থাপন করে। তবে সংস্কৃতি উপস্থাপন করে তোমার একেবারে কি বলবো, ভেতরের বিষয়টাকে, আমার চিন্তা চেতনা, ধ্যান ধারণা, মূল্যবোধ, বিশ্বাসকে। আর সভ্যতা উপস্থাপন করে সেই ধ্যান ধারণা, বিশ্বাস, মূল্যবোধের বাস্তব চিত্রটাকে, যেটা চোখে দেখা যায়, যেটাকে আমাদের বাস্তব জীবনে যেটাকে আমরা দেখতে পাই। এইভাবে আমি বিস্তারিত আলোচনা করলে আশা করি বিষয়টি আরও তোমাদের কাছে সুস্পষ্ট হবে।
সুতরাং শিক্ষার্থীবৃন্দ, আমরা যে আলোচনাটি করছিলাম যে আমরা সভ্যতা বলতে কি বুঝি। আবারও বলছি, সভ্যতা হচ্ছে আমাদের সংস্কৃতিরই একটি বিশ্বাসায়িত রূপ, অর্থাৎ একটা উন্নততর পর্যায় বা অগ্রগতির ফলক বলতে পারি। আমরা যে যা কিছু অর্জন করেছি, সেই অর্জনকে আমরা অবশ্যই মানুষের তো সৃষ্টির শেষ নেই, এই সৃষ্টি করতে করতে আমরা যে অগ্রগতির দিকে নিয়ে গেছি, সেটির ফলককে আমরা সভ্যতা বলতে পারি। অর্থাৎ আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলতে পারি, আদিম যুগের মানুষ যখন ঘরবাড়ি নির্মাণ করতে পারত না, মানুষ যখন একেবারে অসহায়, প্রকৃতির কাছে একেবারে অসহায় ছিল, সেই অবস্থা থেকে মানুষ যখন এই প্রকৃতির বিরুদ্ধ আচরণের সাথে পেরে না উঠে একের পর এক মৃত্যুবরণ করছিল, শীতে, গরমে, রোদে, তখন মানুষ নিজেই এটা নিজের ভেতর থেকে নিজেই সৃষ্টি করে নিয়েছে যে কীভাবে তার আবাসস্থল তৈরি করতে হয়, কীভাবে নিরাপদ একটি বাসস্থান তৈরি করতে হয়। মানুষ গুহাবাসী থেকে ধীরে ধীরে তার গৃহ নির্মাণের যে কৌশলটি আবিষ্কার করে নিয়েছে। এই যে মানুষের যে গৃহ নির্মাণের কৌশল বা গৃহ নির্মাণ করে ফেলা কৌশলের যে বুদ্ধিমত্তাটা, সেটি ছিল সংস্কৃতি। আর যে গৃহটা নির্মাণ করে ফেলেছে, এটি তার বস্তুগত বা প্রায়োগিক দিক, এটিকে আমরা তার সভ্যতা হিসেবেও চিহ্নিত করতে পারি। অর্থাৎ সেই গৃহগুলো, তখনকার যে টেম্পোরারি গৃহগুলো আজকে আমরা যে রূপ দেখতে পাচ্ছি, এটা আমাদের সভ্যতার অগ্রগতি বলে আমরা ধরে নিতে পারি। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা আদিম সমাজের যে মানুষগুলোকে দেখেছি, তারা যে যখন খাবার উৎপাদন করতে জানতো না, গৃহ নির্মাণ করতে জানতো না, কথা বলতে জানতো না, এবং দলবদ্ধ বসবাস করতে গিয়ে প্রায়শই তাদের মধ্যে হানাহানি, মারামারি সূত্রপাত হতো। মানুষ নিজেই চিন্তা করেছে যে এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে তাকে কোনো নেতৃত্বের অধীনে যেতে হবে, এবং এই কনসেপ্টটি থেকেই রাষ্ট্র নামক একটি যন্ত্রের উদ্ভাবন হয়েছে। এই যে মানুষ যখনই ধীরে ধীরে নাগরিক রাষ্ট্রের উদ্ভব করেছে, তখন থেকেই বস্তুত বলতে হবে যে মানুষ সভ্য হয়েছে, অর্থাৎ সভ্যতার সূচনা হয়েছে। এই সভ্যতা ব্যুৎপত্তিগত অর্থে সভ্যতার কোথা থেকে আসলো? সভ্যতার ইংরেজি হচ্ছে সিভিলাইজেশন। এটি ল্যাটিন শব্দ সিভিলিস থেকে, যার অর্থ নাগরিক, থেকে এটির উৎপত্তি হয়েছে। মূলত এই সংস্কৃতির সিভিলাইজেশন হচ্ছে সংস্কৃতির উন্নততর পর্যায়, বা অর্থাৎ আমরা বলবো যখন থেকে রাষ্ট্র সৃষ্টি হয়েছে তখন থেকে মানুষ সভ্য হয়েছে, কথাটি আমি আগেই বলেছি তোমাদের। দার্শনিক ভল্টিয়ার সর্বপ্রথম এই সিভিলাইজেশন শব্দটি ব্যবহার করেছেন। আসো আমরা দেখি যে বিভিন্ন সমাজবিজ্ঞানীরা এই সভ্যতাকে কিভাবে সংজ্ঞায়িত করেছেন। সমাজবিজ্ঞানী ম্যাকআইভার বলেছেন, কালচার ইজ হোয়াট উই আর অ্যান্ড সিভিলাইজেশন ইজ হোয়াট উই হ্যাভ। কালচার হচ্ছে হোয়াট উই আর, আমরা যা তাই আমাদের সংস্কৃতি, এটা তোমরা আগে জেনেছ। আর সভ্যতা সম্পর্কে বলা হয়েছে যে সিভিলাইজেশন ইজ হোয়াট উই হ্যাভ, আমাদের যা আছে সেটাই আমাদের সভ্যতা। আমার ঘর আছে, বাড়ি আছে, রাস্তাঘাট আছে, আমার যা কিছু আমি বস্তুগত সৃষ্টি করছি, সেই সৃষ্টির সমষ্টি হচ্ছে আমার সভ্যতা। দার্শনিক কান্ট বলেছেন, সভ্যতা হলো মানুষের বাহ্যিক আচরণ। দার্শনিক কান্ট বলেছেন, সভ্যতা হলো মানুষের বাহ্যিক আচরণ। অর্থাৎ সংস্কৃতি কি? আমি যা ভাবি, আমি যা চিন্তা করি, আমার বিশ্বাস, মূল্যবোধ, আমার আচার আচরণ, আমার প্রথা, এগুলো হচ্ছে আমার সংস্কৃতি। এবং সেই সংস্কৃতির যে বাহ্যিক যে আচরণটা হবে, সেটি হচ্ছে মানুষের। যেমন আমার বিচার আমি কিভাবে করতে হবে, এটা আমার ভেতরের চিন্তা যে আমার এভাবে বিচারটা করতে। কিন্তু যখন আমি একটা বিচার ব্যবস্থা, আদালত, এরকম একটা প্রতিষ্ঠান তৈরি করছি, এই প্রতিষ্ঠানটা হচ্ছে আমার সভ্যতা। আর গিলিন বলেছেন, সভ্যতা হচ্ছে সংস্কৃতির অধিকতর জটিল ও বিবর্তিত রূপ। অর্থাৎ আমরা আগেও বলেছি যে সভ্যতা সংস্কৃতিকে পার্থক্য করা অত্যন্ত জটিল একটি কাজ, দুটো একেবারে কাছাকাছি, একটার ভেতরে আর একটা বিলীন হয়ে আছে। তো তার এই সংজ্ঞাটি থেকে সেটাই আমরা বলছি যে সংস্কৃতির অধিকতর জটিল এবং বিবর্তিত রূপ, বা যে ক্রমাগত ধাপে ধাপে যে পরিবর্তন হয়, সেটাকেই তো আমরা বিবর্তন বলি। এই বিবর্তিত রূপই হচ্ছে সভ্যতা।
তো শিক্ষার্থীবৃন্দ, আশা করি আমরা বিষয়টি মোটামুটি বোঝার চেষ্টা করেছি। এবারে আমি যেটি আলোচনা করব সেটা হচ্ছে যে আমার সংস্কৃতি এবং সভ্যতার মধ্যে এই যে বেসিক যে পার্থক্যটা আছে, আমরা পার্থক্যকে খুঁজতে চেষ্টা করব। এটা একটু জটিল বিষয়। আমরা এই পর্যায়ে এই দুটোর পার্থক্য আলোচনা। সুপ্রিয় শিক্ষার্থী, এই পর্যায়ে আমি সংস্কৃতি ও সভ্যতার পার্থক্য বিষয়ে আলোচনা করছি। আমি এখানে একটি ছক দিয়েছি, দেখো। এক পাশে আমি সংস্কৃতি বিষয়ে আলোচনা করেছি, আর পাশে সভ্যতাটি লিখেছি এবং দুটোর মধ্যে তুলনামূলক আলোচনা করে দেখাতে চেষ্টা করেছি। প্রথমত আমরা যা দেখছি তা হচ্ছে আমরা যা তাই আমাদের সংস্কৃতি। এটা ম্যাগাইভারের সংজ্ঞা। আমাদের যা আছে তাই আমাদের সভ্যতা, যা আছে সেটি আমাদের সভ্যতা, আর আমরা যা সেটি আমাদের সংস্কৃতি। এটি একটি বেসিক পার্থক্য। দ্বিতীয় পার্থক্যটা হচ্ছে সংস্কৃতি মানুষের অবস্তুগত সৃষ্টি। অর্থাৎ সংস্কৃতি হচ্ছে আমাদের তেমন একটা চোখে দেখা যাবে না, এটা আমাদের মূল্যবোধ, ধ্যান, ধারণা, বিশ্বাস, বিচার, ধর্ম, এগুলো হচ্ছে আমাদের অবস্তুগত সৃষ্টি। সংস্কৃতি মানুষের অবস্তুগত সৃষ্টি, অর্থাৎ যেটাকে দেখা যায় না সেটা হচ্ছে অবস্তুগত। আর সভ্যতা মানুষের বস্তুগত সৃষ্টি, অর্থাৎ এই সংস্কৃতির মধ্য দিয়ে মানুষ যা কিছু অর্জন করেছে সেটাকে কাজে লাগিয়ে মানুষ যে বস্তুগত সৃষ্টিগুলো করে থাকে সেটা হচ্ছে মানুষের সভ্যতা। সংস্কৃতিকে সহজে পরিমাপ করা যায় না, পরিমাপের নির্দিষ্ট কোনো মানদণ্ড নেই। অর্থাৎ কে কতটা সংস্কৃতিবান এটাকে তুমি কি দিয়ে পরিমাপ করবে, যেহেতু এটা দেখা যায় না, তাই না? এটাকে তার আচার আচরণ, বিশ্বাস, মূল্যবোধ দিয়েই পরিমাপ করতে হয়। সেই জন্য সুনির্দিষ্ট কোনো মানদণ্ড এক্ষেত্রে পাওয়া যায় না। কিন্তু সভ্যতাকে সহজে পরিমাপ করতে পারবে। যেমন তুমি আগ্রার তাজমহল দেখেই বুঝতে পারবে যে কতখানি সভ্য। তারপরে তোমার আইফেল টাওয়ার দেখে তুমি বুঝতে পারবে যে কতখানি সভ্য। অতএব সভ্যতাকে বা কোনো একটা উন্নত বিশ্বের রাস্তাঘাট সব কিছু দেখেই তুমি তাদের কলকারখানা, তাদের যে কলকারখানার উৎপাদিত পণ্য সামগ্রী, এগুলো দেখে তুমি অনুমান করতে পারবে তারা কতটা তারা উন্নত, সেটা পরিমাপ করতে পারবে। তাই সংস্কৃতিকে সহজে পরিমাপ করা যায় না, সভ্যতাকে সহজে পরিমাপ করা যায়। সংস্কৃতি হচ্ছে অন্তস্থ। সংস্কৃতির প্রকাশ ঘটে ভেতরকার মূল্যবোধ, বিশ্বাস, চিন্তা, চেতনার মাধ্যমে। অর্থাৎ সংস্কৃতি একেবারে মনোজগতের বিষয়। হ্যাঁ, এটাকে তোমার একটা মানুষ কতখানি সংস্কৃতি মনা সেটি তার আচরণ দিয়ে আমরা বুঝতে পারবো। কিন্তু সভ্যতা বাহ্যিক এবং যান্ত্রিক। ওই যে বললাম, রাস্তাঘাট, ঘরবাড়ি, তাদের উৎপাদিত পণ্য সামগ্রী, হ্যাঁ, এগুলো দিয়েই তুমি অনুমান করতে পারবে সভ্যতাকে। সংস্কৃতির গতি সভ্যতার তুলনায় ধীর। সংস্কৃতি যেহেতু মানুষের মনোজগতের বিষয়, এটাকে দ্রুত পরিবর্তন করা যায় না, ফলে এটা এগিয়ে চলে অত্যন্ত ধীর গতিতে। কিন্তু সে তুলনায় সভ্যতা অনেক দ্রুতগামী। অর্থাৎ তুমি দেখবে যে মানুষ, এই যে আমরা মাছে ভাতে বাঙালি, আমরা মাছ খেতে পছন্দ করি, ভাত খেতে, আমাদের যুগের পর যুগ বংশ পরস্পরাই চলে আসছে। কিন্তু আমাদের ছনের ঘরটি ছিল, সেটি এখন পাকা দালানের পরিণত হয়েছে। তার মানে কি, আমার সংস্কৃতি ধীর গতিতে চলছে, কিন্তু সেই তুলনায় আমার সভ্যতা অনেক দ্রুত গতিতে এগিয়ে চলছে। দেশ, কাল, পাত্রভেদে সকলের সংস্কৃতির অংশীদার হতে পারে না। অর্থাৎ এক দেশের সংস্কৃতি আরেক দেশের লোক এসে দ্রুত সেটিকে অ্যাবজর্ব করতে পারে, সেটির সাথে খাপ খাওয়াতে পারে না। কিন্তু আমি এক দেশে, অন্যদিকে আমি সভ্যতার অবদান এক দেশ থেকে অন্য দেশে ছড়িয়ে পড়ে, বা এক দেশের লোক আরেক দেশে সেটাকে চট করে গ্রহণ করতে পারে। তুমি বাঙালি মনে করো, তুমি তোমার যে তোমার সংস্কৃতি, তুমি বাঙালি, একজন পাহাড়ি একজন বাঙালির সংস্কৃতিকে যেমন চট করে গ্রহণ করতে পারবে না, বা একজন বাঙালি যে একজন পাশ্চাত্যের সংস্কৃতিকে যেমন চট করে গ্রহণ করতে পারবে না, সে তুলনায় তুমি একজন বাংলাদেশের মানুষ ইউরোপে গিয়ে সেখানকার যে বাড়িঘরের ব্যবস্থাপনা, সেখানে রাস্তাঘাটের যে নিয়ম নীতি, সেগুলোকে তুমি দ্রুতই সেগুলোকে গ্রহণ করতে পারবে। সংস্কৃতি অর্জন করতে হয়, এটি অ্যাচিভড। অর্থাৎ সংস্কৃতি তোমার বংশ পরস্পরায় বা বাবা মার থেকে দেখে 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 এটাকে তোমাকে অর্জন করতে হবে, এটাকে শিখতে হয়। কিভাবে শিখতে হয়? এটা পারিবারিক ইয়ের মধ্য দিয়ে, যে তোমার সামাজিকীকরণের মধ্য দিয়ে সেটাকে তোমাকে অর্জন করতে হয়। কিন্তু তোমার বাবা একটি বিল্ডিং বানিয়ে রেখে গেছে, সেটা তুমি উত্তরাধিকার সূত্রেই অর্জন করতে হবে, অর্থাৎ এটা অ্যাসক্রাইবড।
সংস্কৃতির ক্ষেত্রে নির্দিষ্ট কোনো লক্ষ্য নেই, প্রতিযোগিতা ও অনুপস্থিত। অর্থাৎ তুমি তোমার তোমার লক্ষ্য এটা নয় যে আমার সংস্কৃতিকে বদলে আমার আরেকজনের সংস্কৃতির মধ্যে ঢুকতে হবে, সেজন্য সেখানে কোনো প্রতিযোগিতাও নেই। বংশ পরস্পরায় যুগের পর যুগ ধরে তুমি তোমার পিতৃপুরুষের সংস্কৃতিকে বহন করে এগিয়ে নিয়ে যাচ্ছ। কিন্তু সভ্যতার মূল কথা হলো নির্দিষ্ট লক্ষ্যে উপনীত হওয়া, অর্থাৎ এই বর্তমান অবস্থা থেকে উন্নততর অবস্থায় পৌঁছে যাওয়া। ফলে এই পৌঁছতে গিয়ে সে তীব্র প্রতিযোগিতায় উপনীত হয়। পরবর্তী যে পার্থক্যটি সেটি হচ্ছে সংস্কৃতি মানুষের মানসিক দিককে পরিতৃপ্ত করে। এর ধর্ম হচ্ছে কল্যাণ করা, অর্থাৎ সংস্কৃতির মধ্য দিয়ে মানুষ তার এই যে মূল্যবোধ, বিশ্বাস, ধ্যান, ধারণা, ধর্ম, বিচার, বুদ্ধি এগুলা যখন সে নিজেকে অর্জন করতে পারে সে পরিতৃপ্তি বোধ করে, এবং এর কাজই হচ্ছে কল্যাণ করা। এর মধ্য দিয়ে সংস্কৃতির মাধ্যমে আমরা কোনো অকল্যাণকর কিছু পাই না। কিন্তু সভ্যতার ক্ষেত্রে বিভিন্ন ক্ষমতা, কর্তৃত্ব, মানুষ যেহেতু ক্ষমতা, কর্তৃত্ব এগুলো লাভ করে, ফলে এটি কল্যাণ অকল্যাণ উভয় কাজেই ব্যবহৃত হয়। তোমার একটা রাস্তা, অত্যন্ত চওড়া প্রশস্ত রাস্তা, সেখানে দ্রুত গতিতে সেটা মানুষ খুব অনেক বেশি গাড়ি সেখানে চলাচল করতে পারে, কিন্তু রাস্তা প্রশস্ত হওয়ার কারণে অনেক সময় সেটি আমার অ্যাক্সিডেন্টের জন্য কারণ হতে পারে। তো সেজন্য সভ্যতার কল্যাণও যেমন আছে, অকল্যাণ আছে। আজকের এই যে আমরা এত কিছু আবিষ্কার করছি, যান্ত্রিক আবিষ্কারের ফলে আমাদের প্রকৃতি উজাড় হচ্ছে, আমাদের যে আমাদের প্রকৃতির যে স্বাভাবিক গতিময়তা নষ্ট হচ্ছে। হ্যাঁ, আমরা নদীকে বাদ দিয়ে আমরা বিদ্যুৎ তৈরি করছি, কিন্তু নদীর স্বাভাবিক প্রবাহকে আমরা ক্ষতিগ্রস্ত করছি। হ্যাঁ, এই যে আমরা দেখব যে সংস্কৃতি, কিন্তু সেই তুলনায় সংস্কৃতি এরকম কোনো অকল্যাণকর বিষয় নেই, কিন্তু সভ্যতার মধ্যে কল্যাণ অকল্যাণ দুটোই উপস্থিত আছে। পরবর্তী যে পার্থক্য সেটি হচ্ছে সংস্কৃতি প্রসারমান, এর বংশ পরস্পরায় ধারাবাহিকতা বজায় থাকে, ফলে একে ধ্বংস করা একেবারেই সম্ভব না। কেমন এক প্রজন্ম তার পরের প্রজন্ম পর্যন্ত এই সংস্কৃতিকে বহন করেই নিয়ে যায়, এই জন্য এটি কখনো ধ্বংস হয় না। কিন্তু নানান অশুভ শক্তি, প্রাকৃতিক বিপর্যয়, এইরকম অনেক কিছুতে পড়ে কিন্তু আমরা সভ্যতাকে ধ্বংস হতে দেখি। আমরা পাহাড়পুর দেখেছি, আমরা তোমার মিশরীয় সভ্যতা দেখেছি, আমরা বলতে পারি হরপ্পা মহেঞ্জোদারোর কথা, যেগুলো একেবারেই ধ্বংসপ্রাপ্ত হয়েছে। পরবর্তী পার্থক্যটি হচ্ছে সংস্কৃতি প্রকাশ পায় প্রতীকের মাধ্যমে, অর্থাৎ সাহিত্য, শিল্পকলা, ললিতকলা, ধর্ম, নৈতিকতা এগুলার মাধ্যমে সংস্কৃতিকে তুমি প্রকাশমান দেখবে। কিন্তু সভ্যতার প্রকাশ ঘটে অট্টালিকা, যন্ত্রশিল্প, উন্নত রাস্তাঘাট, ব্রিজ এগুলোর মাধ্যমে। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতে পেলাম যে সংস্কৃতি আর সভ্যতা দুটি অত্যন্ত কাছাকাছি প্রত্যয় হলো, দুটোর মধ্যে কিছু পার্থক্য আমরা দেখলাম। এই প্রসঙ্গে আমি একজন সমাজবিজ্ঞানী অর্নাল্ডের ভাষায় বলতে পারি, সংস্কৃতি হচ্ছে খাঁটি হওয়া, মার্জিত হওয়া ও রুচিশীল হওয়া। হ্যাঁ, আর রবীন্দ্রনাথ বলেছেন যে আর সভ্যতা হলো কোনো পদার্থ বা বস্তু থাকা বা অর্জন করা। অন্যদিকে রবীন্দ্রনাথের ভাষায় আমি শেষ করব, রবীন্দ্রনাথ সভ্যতাকে হীরার টুকরা বলে অভিহিত করেছেন, যে হীরা অনেক মূল্যবান একটি বিষয়, এই জন্য তিনি বলেছেন সভ্যতা হচ্ছে হীরার টুকরা। আর সংস্কৃতিকে বলেছেন সেই হীরা থেকে যে দ্যুতি ছড়ায়, যে আলো ছড়ায়, যে একেবারে সেখান থেকে যে আলোকিত হয়, সেটি হচ্ছে আমাদের সংস্কৃতি। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা এই আলোচনার থেকে আমরা সভ্যতা কী, সভ্যতা সংস্কৃতির সাথে, বা সংস্কৃতি কী, সভ্যতা কী, সংস্কৃতি এবং সভ্যতার যে পার্থক্য সেটি আমরা আশা করি অনুধাবন করতে পেরেছি। সকলে ভালো থেকো, নিরাপদে থেকো। আশা করি আমরা পরবর্তী ক্লাসে শিক্ষার্থীবৃন্দ আমরা সমাজবিজ্ঞানের মৌল প্রত্যয়ের পরবর্তী বিষয়টা নিয়ে আলোচনা করব। সকলের মঙ্গল কামনা করছি। আল্লাহ হাফেজ।